তবে এটা ঠিক যেটা আমি বারবার বলছিলাম যে কিছুক্ষণ আগে আমি ময়ূক অনির্বাণ আলোচনা করছিলাম যে জেনারেলি অন্যান্য ক্ষেত্রে লোকসভা ভোটের ক্ষেত্রে 12টার মধ্যে একটা ট্রেন্ড স্পষ্ট হয়ে যায়। এবার এ রাজ্যের ক্ষেত্রে এবং গোটা দেশের ক্ষেত্রেও টু সাম এক্সটেন্ট এ রাজ্যের ক্ষেত্রে তো বটেই এত বেশি প্রতি মুহূর্তে ওলটপালট প্রতি রাউন্ডে ওলটপালট এরকম কিন্তু আমরা বহুদিন দেখিনি। 2014-এ নয়, 2019-এ নয় এবং 2024-এর ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় জার্ক বা প্রশ্ন কোথাও ডেফিনেটলি আমাদের মনে, আমরা এমনিও প্রশ্ন করাটাই আমাদের কাজ, আমরা এই নিয়েও পরবর্তীকালে প্রশ্ন করব। তবে আগে আমি আজকের আপডেটটা দিয়ে রাখি। যেরকম কোচবিহার থেকে আমি কিছুক্ষণ আগে বললাম নিশীথ প্রামাণিক এগিয়ে গিয়েছিলেন। এই মুহূর্তের যে আপডেট আসছে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীপ বর্মা বসুনিয়া তিনি আবার এগিয়ে গিয়েছেন। এবং আপনারা লক্ষ্য করুন, আমি এখানে স্টুডিওতে বসে থাকা অতিথি এবং যারা দর্শকরা আমাদেরকে শুনছেন তাদেরকেও বলবো যে লোকসভা ভোটে এক এক রাউন্ড গণনায় কতখানি কি মার্জিন হতে পারে আমরা জানি। এক্ষেত্রে মার্জিনটা লক্ষ্য করুন, 1544টা ভোটে এগিয়ে গেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। অর্থাৎ আরও বিষয়টা স্পষ্ট হচ্ছে যে কিরকম কতটুকু মার্জিনের কারণে প্রতি মুহূর্তে পালাবদল ঘটছে, প্রত্যেক রাউন্ডে চেঞ্জ হচ্ছে। পুরুলিয়ার দিকে নজর রাখবো। পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো 4041টি ভোটে এগিয়ে রয়েছেন। কিছুক্ষণ আগেই কিন্তু ওটা 13,000-এ এগিয়েছিলেন, 13,000 এগিয়েছিল, এসে ঠেকেছে। লিড কমে গেল পুরুলিয়াতে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো ঠিক 13,000-এর ওপরও ভোটে এগিয়েছিলেন। এই মুহূর্তে 4041টি ভোটে তিনি এগিয়ে রয়েছেন। আমি আবারও বলছি ওই 4, 5, 6, 7-এর মধ্যে একটা অদ্ভুত রকম পরিবর্তন হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে এমনও দেখেছি আমরা লোকসভা ভোটে যেটা সত্যি সত্যি অবাক করার মতো বিষয়, আমার মনে হয় দেবাশিস আমার সঙ্গে সহমত হবেন। কিছু কিছু রাউন্ডে শেষে আমরা দেখছি কোনো প্রার্থী 400 ভোটে, 800 ভোটে, 63টা ভোটে এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। এইটা কিন্তু সচরাচর আমি অন্যান্য যে কটা লোকসভা নির্বাচন আর কি আমরা দেখে এসেছি আমাদের প্রফেশনে, সেগুলো কিন্তু এরকমভাবে দেখিনি। চোখ রাখা যাক ব্যারাকপুরের দিকে। একটু ব্যারাকপুরের আপডেটটা দিয়ে আপনার কাছে আসছি দেবাশিস দা। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ক্রমশই এগিয়ে চলেছেন। লিড কিন্তু এক্ষেত্রে কনসিস্টেন্টলি বাড়ছে, লাগাতার বাড়ছে। এখনো পর্যন্ত একবারও অর্জুন সিং লিড পাননি এবং এই মুহূর্তে লিডটা হচ্ছে 54,800 ভোট। আমার মনে হয় সত্যি সত্যি ব্যারাকপুর কিন্তু কোথাও অর্জুন সিংয়ের একটা কেরিয়ার নিয়েও প্রশ্ন, রাজনৈতিক কেরিয়ার নিয়ে একটা প্রশ্ন তুলে দেওয়ার দিকে কিন্তু যাচ্ছে। এবং আরেকটা জিনিস খুব অদ্ভুত, আমি ট্রেন্ড দেখছিলাম, দেবাশিস দাও নিশ্চয়ই ফলো করছেন খুব ক্লোজলি। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে, মোহাম্মদ সেলিম মোটামুটি এই মুহূর্তে ব্যাপক পিছিয়ে রয়েছেন, কিন্তু লাভটা কি হলো? সিপিএম এত জায়গাতে এতটা ভোট পাচ্ছে এবং জেনুইনলি ওনাদের ভোট পার্সেন্টেজ বাড়ছে সিপিএম প্রার্থীদের, কিন্তু না হলেন মুখ্যমন্ত্রী, না হচ্ছেন প্রধানমন্ত্রী, উল্টে ওই ভোট কাটুয়া হয়ে থেকে যাওয়া। আমি একটা কথা বলি, আমার মনে পড়ে যাচ্ছে এর আগে অন্তত 15 বছর আগেও তৃণমূল বিজেপিকে সিপিএমই বলতো ভোট কাটুয়া পার্টি। এই হচ্ছে ইতিহাসের মার যাকে বলে, ওই দলটা এবং কংগ্রেস এখন এ রাজ্যে ভোট কাটোয়াতে পরিণত হয়েছে। সুতরাং কোনো দলকে তুমি যদি এইভাবে ছোট করো, ইতিহাস তোমার দিকে কিন্তু বন্দুকটা ঘুরিয়ে দেবে। তার প্রমাণ হচ্ছে সিপিএম এবং কিছুটা কংগ্রেসের রাজ্যে। তাহলে অন্তত বিমল শঙ্করদা এখন সিপিএমকে এটা বলবেন না আশা করা যায়, কারণ আবার ইতিহাস ঘুরিয়ে দেবে আপনাকে। মানে যাই হোক, আমি বলতে চাইছি যে না, এখনও আমি বলতে চাইছি যে এই যে জিনিসটা, মানে আজকে দেখুন মোহাম্মদ সেলিম প্রায় 10,000 ভোটে আমি দেখছিলাম পিছিয়ে আছেন। মানে তার মানে মানুষ কি চাইছে এটা বোধহয় এখনও বামপন্থীরা বুঝতে পারছেন না, বা বামপন্থীদের সেই অ্যাকসেপ্টেন্স এখনও হয়তো মধ্যবিত্তর কাছে গেলেও হয়তো নিম্নবিত্তর কাছে যাচ্ছে না। তো তার ফলে মানে এরকম একটা অদ্ভুত রেজাল্ট দেখা যাচ্ছে। আর আমি যে কথাটা প্রথম থেকে বলার চেষ্টা করছি, স্বর্ণালীকেও বলছিলাম যে তাহলে এই যে এত দুর্নীতি আমরা দেখেছি মানে চোখের সামনে, চাকরি চুরি হয়ে গেছে, রেশন চুরি হয়ে গেছে, বালি চুরি হয়ে গেছে, মানে কি কোথায় না কোথায় চুরি, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, তাহলে এই যে দুর্নীতিগুলো কি তাহলে এটা মানুষ সত্যি সত্যি মেনে নিচ্ছেন? মানে মানুষ কি মনে করছেন যে এই দুর্নীতিগুলো থাক, তা সত্ত্বেও মানে যাদের সংগঠন ভালো বা তৃণমূল বা এই যে এই অনুদানের জন্যই হোক, বা কি কারণে ঠিক এই তৃণমূল ভোটটা পাচ্ছে, সেটা কিন্তু আমার কাছে একটা বড় তেলেঙ্গানা লেখা হয়ে গেছে, একটু ঠিক করতে বলে। পশ্চিমবাংলা 42, ওটা তেলেঙ্গানা হয়ে গেছে। এইবার ঠিক করেছে,
ভুল দেখা অম্বিকানন্দজি এই মুহূর্তে রয়েছেন, আমি অম্বিকানন্দজির কাছে যাব। অম্বিকানন্দ তার আগে একটু আলিপুরের আপডেটটা দেখে দিই। একদম। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তিনি আবারও এগিয়ে গেলেন। গত রাউন্ডেও তিনি এগিয়ে গিয়েছেন। যদিও আমি আবারও বলি, আলিপুরদুয়ারেও কিন্তু টানা যে বিজেপি প্রার্থী এগিয়ে যাচ্ছেন এমনটা কিন্তু নয়। এখানেও প্রতি মুহূর্তে পালাবদল ঘটছে। লাস্ট দুটো রাউন্ড আমি দেখলাম কনসিস্টেন্টলি রয়েছে এই লিডটা ৭,২৯২ ভোটে। ময়ূক ৭,২৯২ ভোটে এগিয়ে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। কিছুক্ষণ আগে তোমার মনে থাকবে সন্ময়দা বলছিলেন এই আলিপুরদুয়ার যেখানে কিনা লক্ষাধিক ভোটে লিড পাওয়ার কথা ছিল, অন্তত আগের যদি পরিসংখ্যান ধরি সেক্ষেত্রেও কিন্তু ডিফারেন্সটা ওই ৭,০০০, ১০,০০০, ১২,০০০-এর মধ্যে। বোলপুরেও একটা ডেভেলপমেন্ট হচ্ছে। অসিত মাল লিড নিচ্ছিলেন এই মুহূর্তে বোলপুরে, সেখানেও ১ লক্ষের ওপর ভোটে লিড নিচ্ছেন এই মুহূর্তে। বোলপুরে অসিত মাল ১ লক্ষের ওপর ভোটে লিড নিচ্ছেন এই মুহূর্তে তৃণমূল প্রার্থী। এই জায়গাগুলো একদম ফিক্সড হয়ে আছে, এই জায়গাগুলো সম্ভবত চেঞ্জেস হবে না, কিন্তু গোটা বাংলায় ৫,০০০, ১০,০০০ ভোটে বিভিন্ন জায়গাতে টক্কর হচ্ছে। যেরকম সায়নী ঘোষেরটা আর সম্ভবত চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই, এটা বামপন্থীদেরও দেখা উচিত। ৮৪,০০০ ভোটে, ৮৪,৪২১ ভোটে এই মুহূর্তে সায়নী ঘোষ লিড করছেন। অর্থাৎ সৃজন যত বেশি ভোট পেয়েছে, আসলে ভোট কেটেছে বিজেপির। পরিষ্কার এই মুহূর্তে বিজেপি এখনো দ্বিতীয় স্থানে রয়েছে, সৃজন তৃতীয় স্থানে রয়েছে। এবার শতাব্দী রায় এই মুহূর্তে কত ভোটে লিড করছে? ৫৪,০০০ ভোটে শতাব্দী রায় লিড করছেন এই মুহূর্তে। খুব বড় ফ্যাক্টর এই মুহূর্তে। কীর্তি আজাদ, শতাব্দী রায়। আমি অম্বিকানন্দজির কাছে যাব। কোথাও গিয়ে মনে হচ্ছে এই যে বাংলার ট্রেনটা তো আমরা দেখতে পাচ্ছি, চতুর্থ পঞ্চম রাউন্ড, এরপরে ১৪, ১৫, ২২ রাউন্ড অব্দি অনেক জায়গায় যাবে, কিন্তু আবেগের জায়গাটা এই যে বারবার করে একটা ভোট ব্যাংক সন্তুষ্টিকরণের রাজনীতি, যার বিরুদ্ধে সাধু সন্ত গেরুয়া বসনধারী সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন, কোথাও গিয়ে মনে হচ্ছে আসলে সেইটা নয়, লক্ষ্মীশ্রী বা ভাতার রাজনীতি সেইটা এফেক্ট করলো। ভোটের ময়দানে হার জিত আছে, ছিল, আগামী দিনেও থাকবে। কিন্তু যখন প্রশ্নটা হয়ে যায় নীতি এবং আদর্শের, তখন নীতি আদর্শের প্রশ্নে আমরা কোনোভাবেই কারোর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নই। আপনার মনে থাকবে যখন রাম মন্দির আন্দোলন শুরু হয়েছিল, সেই সময় কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় ছিল না সর্বভারতীয় ক্ষেত্রে। কিন্তু রাম মন্দির আন্দোলনের পর থেকে ভারতীয় জনতা পার্টি যেহেতু প্রত্যক্ষভাবে রাম মন্দির আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন, তারা তার সুবিধা লাভ করেছিলেন। ঠিক সেমনিভাবেই আপনারা যেমন বলছেন, এই যে মাননীয়ার মুখের কথা, বিশেষ করে কখনো আপনারা বা আমরাও বলেছি ওনার ভুল মন্ত্রোচ্চারণ থেকে শুরু করে বিভিন্ন মঠ, মিশন, আশ্রমকে নাম করে যে ওনার যে বক্তব্য বা ওনার যে অসূয়া প্রকাশ, এটার প্রতিফলন ভোট বাক্সে কতটা পড়ছে কি পড়বে এখনও পর্যন্ত নির্ণায়ক ক্ষেত্রে আমরা পৌঁছইনি ফলাফলের। তাই এই মুহূর্তেই কোনো মন্তব্য করাটা আমার মনে হয় সমীচীন হবে না। তবে লড়াইটা কিন্তু শুধুমাত্র নীতি এবং আদর্শের। এ লড়াই যদি ভারতীয় জনতা পার্টি সিঙ্গেল ডিজিটেও আসে, তাহলেও এই লড়াই জারি থাকবে, কারণ এই লড়াইটা সংস্কৃতি বাঁচানোর লড়াই, সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ধর্মের এবং অধর্মের লড়াই। কেউ যদি বেশি ভোট পেয়ে যান, তার মানেই যদি এটা প্রমাণিত হয় যে তিনি যা খুশি তাই করবেন। আমরা 2021-এ দেখেছি পোস্টপোল ভায়োলেন্স। আজকে যা পরিস্থিতি, আমি আশঙ্কা করছি আপনাদের এই স্টুডিও থেকে যে এই ট্রেন্ডটাই যদি নির্ণায়ক জায়গায় পৌঁছয়, আগামী কালকের সূর্যোদয় হওয়ার আগেই আজকের থেকেই অশান্তির আগুন আবার পশ্চিমবাংলায় শুরু হওয়ার সম্ভাবনা হবে। দিকে দিকে ঘরবাড়ি আক্রান্ত হবে। অর্থাৎ গণতন্ত্র তখনও বিপন্ন হবে। গণতন্ত্র আগেও বিপন্ন হয়েছে, আগামীতেও বিপন্ন হবে। তাই সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এটা অবশ্যই কামনা থাকবে যেন এই জিনিস না হয়। লড়াই থাকবে, নীতি আদর্শের লড়াই।